হ্যালো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইনফিনিটি বাই লেটস ইমপ্রুভ, যেখানে তোমাদের লার্নিং হতে চলেছে অ্যাবসলিউটলি ইনফাইনাইট। আজকের এই ভিডিওটা প্রত্যেকটা এনএম জিএনএম অ্যাসপিরেন্টের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট, এই কারণে কারণ আজকের ভিডিওতে আমরা এটা ডিসকাস করব যে কিভাবে আমরা এই এনএম জিএনএম পরীক্ষার ফিজিক্যাল সায়েন্সের পোর্শনটাকে প্রিপেয়ার করব, কিরকম করে এই জিনিসটাকে আমরা পড়বো, কিভাবে যদি আমরা ফিজিক্যাল সায়েন্সটাকে রেডি করি তাহলে সেটা আমাদের পরীক্ষার জন্য অনেকটাই এফিশিয়েন্ট হবে, অনেকটাই ফ্রুটফুল হবে, আর সেই করে আমরা ফিজিক্যাল সায়েন্সে একটা ভালো রকম মার্কস কিন্তু স্কোর করতে পারবো। ঠিক আছে, তাহলে চলো আজকের এই জিনিসটা নিয়ে ডিসকাস করার আগে ফার্স্টে যে জিনিসটা আমাদের একদম বারবার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সে আমাদের কতটা মার্কস এখান থেকে ক্যারি করছে। তোমরা দেখতেই পাচ্ছ 25 মার্কস কিন্তু ফিজিক্যাল সায়েন্স থেকে আমাদের পরীক্ষায় থাকে। সেটা কিন্তু একদমই কোনো ছোটখাটো মার্কস না। সব থেকে বেশি মার্কস আমাদের থাকছে লাইফ সায়েন্সের সেকেন্ড ইম্পর্টেন্ট যে সাবজেক্টটা, সব থেকে বেশি নাম্বারের পরে একদম সেকেন্ড ইম্পর্টেন্ট যেটা নাম্বার ওয়াইজ, সেই সেকেন্ড ইম্পর্টেন্ট সাবজেক্টটা আমাদের কি হয়ে যাচ্ছে ফিজিক্যাল সায়েন্স। সেই জন্য এটা যদি আমরা মনে করি যে আমরা লাইফ সায়েন্সের দমে খালি পরীক্ষা দেবো, ফিজিক্যাল সায়েন্সটাকে আমরা একদমই ইগনোর করে দেবো বা সেখান থেকে 25 মার্কসটাকে কিন্তু আমরা কোনোভাবেই ছেড়ে আসতে পারবো না। কারণ এই নাম্বারটা যদি তোমরা না উঠাতে পারো তাহলে কিন্তু এখান থেকে দেখো 50 আর 25 75 মার্কসের কিন্তু একটা হিউজ পোর্শন থাকে, যেটা কিন্তু একটা লিডের জায়গা, ঠিক কিনা? তো এবার এই জায়গাটাকে আমাদের এখান থেকে দেখতে হবে যে ফিজিক্যাল সায়েন্সটাকে আমরা কিরকম করে স্ট্রং করতে পারবো যাতে এই যে 25 নাম্বার, এই নাম্বারটাতে আমরা ভালো রকম একটা স্কোর করতে পারি। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে যখনই আমরা দেখবো যে আমরা কিরকম করে প্রিপারেশন নেব, তখনই আমাদের দেখতে হবে যে সিলেবাসটা আমাদের কিরকম করে এখানে ভাগ হয়ে আছে। যদি আমরা দেখি ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস তাহলে আমরা বুঝতে পারবো এই সিলেবাসটা দুটো পোর্শনে আমাদের ভাগ হয়েছে। ফার্স্ট হচ্ছে আমাদের ফিজিক্স, সেকেন্ড হচ্ছে কেমিস্ট্রি। ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুটোর পোর্শনের উপরে বেস করেই কিন্তু আমাদের টোটাল যে ফিজিক্যাল সায়েন্সের সিলেবাসটা এনএম জিএনএম সেটা কিন্তু ডিপেন্ড করছে। সেই জন্য এই দুটো পোর্শনের চ্যাপ্টার গুলোকে আমাদের আলাদা আলাদা করে বুঝতে হবে, কোনটাতে আমাদের অ্যাপ্রোচটা কিরকম হবে, আমরা কিরকম করে জিনিসটাকে পড়বো সেটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এবার এখানে যেটা কথা যে টোটাল সিলেবাস যদি আমরা 100% এই মুহূর্তে দাঁড়িয়ে কভার করতে যাই তাহলে ম্যাডাম আমাদের কাছে কিন্তু 2 মাস সময়, আমি যদি রাফলি বলি, আমি খুব রাফলি বললে যে সমস্ত উৎসব অনুষ্ঠান সব বাদ দিয়ে যদি আমি বলি তাহলে আমরা বলতে পারি 2 মাস সময় আমাদের হাতে আছে। এবার এই 2 মাস সময়ের মধ্যে 100% সিলেবাস যদি আমরা কভার করতে যাই সেটা ফার্স্ট থিং প্রবলেমেটিক একটা জিনিস, সেকেন্ড কমপ্লিট আমরা করতে পারবোই না, আর যেটা হবে যে একটা জিনিসের পরে আরেকটা জিনিস স্পিডে কভার করতে গিয়ে যেটা ফার্স্টে আমরা পড়েছি সেটাকে আমরা কভার আপ করতে পারবো না, সেটাকে আমরা রিভিশন করতে পারবো না, যার জন্য যেটা হবে যে প্রত্যেকটা জিনিস কি হবে আমাদের গুলিয়ে যাবে, জিনিসটাকে আমরা ঠিকঠাক মতো করে কিন্তু দেখতে বা বুঝতে পারবো না। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি তোমরা সলভ করে থাকো তোমরা দেখতে পাবে যে মিনিমাম আমাদের 30 থেকে 40% যে সিলেবাস আছে সেই 30 থেকে 40% সিলেবাসের মধ্যে থেকেই কিন্তু কোয়েশ্চেন আমাদের আসে। বাকি যে সিলেবাস যতটা আমাদের আছে সেটা আমাদের পড়ে রাখাটা অবশ্যই দরকার, কিন্তু এই 30 to 40% যে সিলেবাসটা এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট পোর্শনটা আমরা কি করে বুঝবো? যখন আমরা মক টেস্ট সলভ করব, যখন আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখবো। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আর স্যাম্পল মক টেস্ট এই দুটোকে যদি তোমরা ভালো মতো করে দেখো সেখান থেকে কিন্তু তোমরা এই 30 to 40% যে সিলেবাসটা সেটাকে কিন্তু আইডেন্টিফাই ইজিলি করে ফেলতে পারো। এই টোটাল জিনিসটার উপরেই আমাদের বেশি ফোকাস কিন্তু দিতে হবে। টাইম কিন্তু বেশি নেই, এটা আমি বারবার করে বলছি, এটাকে ভালো মতো করে মাথায় রাখো। এটাতে কিন্তু তোমরা মিস করে যাতে না যাও, এই 25টা মার্কস যেন মিস না করে যাও, আর এই 25টা মার্কসের চক্করে যেন যে ভালো গভর্নমেন্ট কলেজটা তোমরা চাচ্ছ, যেখানে তোমরা পড়তে চাচ্ছ, সেটা যেন তোমাদের হাত থেকে বেরিয়ে না যায়। সেটার জন্য কিন্তু আমাদের এখন থেকে এই সাবজেক্টটাকে একদমই লাইটলি নিলে চলবে না, খুবই ভালো মতো করে কিন্তু এটা প্রিপারেশন আমাদেরকে দিতে হবে। তো ফিজিক্সের সিলেবাস যদি আমরা বলি, ফিজিক্সের সিলেবাসের মধ্যে আমাদের মেইনলি যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট আমরা বলছি হচ্ছে পরিমাপ, বল ও গতি, কার্যক্ষমতা শক্তি, তাপ, শব্দ। এই যে কয়টা চ্যাপ্টার আছে, আরো কয়টা চ্যাপ্টার আছে, প্রথমে আমি এগুলোকে নিয়ে একটু কথা বলি। প্রথমে হচ্ছে পরিমাপ। পরিমাপ থেকে আমাদের যে টাইপের কোয়েশ্চেন গুলো আসে সেগুলোকে তোমরা যদি ভালো মতো করে দেখো দেখবে পরিমাপ থেকে আমাদের মাত্রা নির্ণয়ের অনেক কোয়েশ্চেন থাকে, রাইট? তারপরে কি আমাদের কিছু স্মরণের কোয়েশ্চেন আসতে পারে, স্মরণের কোয়েশ্চেন কিন্তু আমাদের বল ও গতি থেকেও আসতে পারে। আমি বলতে কি চাচ্ছি যে ফার্স্টে এই যে 3টে চ্যাপ্টার পরিমাপ, বল ও গতি আর কার্যক্ষমতা শক্তি, এই 3টে থেকে কিন্তু ম্যাথমেটিক্স এর কোয়েশ্চেন
এই তিনটে থেকে কিন্তু অঙ্ক আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলো থেকে আমাদের ফর্মুলা থাকবে, সেই ফর্মুলার উপরে বেস করে অঙ্ক করতে কিন্তু পরীক্ষায় আসে। তোমরা যে কোনো একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বের করে দেখো যে এই তিনটে চ্যাপ্টারের থেকে যে কোনো একটা চ্যাপ্টারের অঙ্ক কিন্তু তোমরা পরীক্ষায় পাবেই পাবে। সেই জন্য আমাদের কি করতে হবে, ফর্মুলা, আমাদের কি করতে হবে, ফর্মুলা কিন্তু এই চ্যাপ্টার গুলো থেকে ভালো মতো করে দেখতে হবে। যদি পারো প্রত্যেকটা চ্যাপ্টারের ফর্মুলা ভালো মতো করে একটা জায়গায় একটা চার্ট পেপারে লিখে রেডি করো, প্রত্যেকদিন সকালবেলা উঠে সেটাকে একবার করে দেখো, প্রত্যেকদিন ফর্মুলা গুলোকে সকাল উঠে একবার করে পড়ো, যাতে রিভিশন জিনিসগুলোর হয়ে যায়। আর প্রত্যেকটা চ্যাপ্টারের কি কি টাইপের অঙ্ক আসতে পারে, বেশ কিছু টাইপের অঙ্ক হয়, যেই টাইপের বাইরে কিন্তু পরীক্ষায় তোমাদের অঙ্ক আসে না, সেই টাইপ গুলোকে আমাদেরকে দেখতে হবে। সেই টাইপ গুলো আমরা কি করে বুঝবো, যখন আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের অ্যানালাইসিস দেখবো, যখন তার সলভ করাগুলো আমরা দেখবো, তখনই কিন্তু সেখান থেকে আমরা টাইপটা বুঝতে পারবো। এরপরে গেল তাপ, শব্দ। তাপ আর শব্দ এই দুটো কিন্তু খুব কনসেপচুয়াল চ্যাপ্টার। এইগুলো যদি জিনিসটা ঠিকমতো করে না বুঝতে পারো, তাহলে কিন্তু কোনোদিনই এখান থেকে কোনো কোয়েশ্চেনের আনসার করতে পারবে না। সেজন্য এই দুটো চ্যাপ্টারে কিন্তু কনসেপ্টটা আমাদের ভালো মতো করে বুঝতে হবে। যেমন ফার্স্টের ক্ষেত্রে আমরা বলতে পারি পরিমাপ, বলগতি, কার্যক্ষমতা, শক্তি, এই চ্যাপ্টারগুলো কিন্তু অনেকটা বেশি ইম্পর্টেন্ট। তাপ, শক্তি এই দুটোও ইম্পর্টেন্ট, কিন্তু কনসেপচুয়াল হওয়ার জন্য কি হচ্ছে, এখান থেকে যদি জিনিসটাকে ভালো মতো করে তোমরা না পড়ো, তাহলে কিন্তু কোয়েশ্চেন অ্যাটেন্ড করাটা একটু টাফ হয়েছে। আর তাপের থেকে আমরা বেশ কিছু বছর কোয়েশ্চেন দেখতে পাই, বেশ কিছু বছর কোয়েশ্চেন আমরা এমনও হয় যে আমরা দেখতে পাচ্ছি না তাপ বা শব্দ থেকে কোয়েশ্চেন, কিন্তু পরিমাপ, বলগতি, কার্যক্ষমতা, শক্তি এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আমরা প্রতি বছর দেখতে পাই। দেন আসছে কি আলো। পরীক্ষার পার্সপেক্টিভে আলো খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেখান থেকে লেন্স থেকে কিন্তু যদি তোমরা দেখো প্রত্যেক বছর প্রায় লেন্স থেকে কিন্তু কোয়েশ্চেন আসছে। সেজন্য আলোটা আমাদের খুব ভালো মতো করে পড়তে হবে। চলতড়িৎ, তড়িৎ চুম্বক এই দুটো চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে, ঠিক আছে, কোয়েশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে, কোনো বছর আসলো কোনো বছর আসলো না। যে বছর আসছে সে বছর অনেকগুলো কোয়েশ্চেন এখান থেকে চলে আসে, দুটো বা তিনটে। যখন আসছে না তখন আসার চান্সেস অতটা নেই। এবার ভৌত বিজ্ঞান আর পরিবেশ, এটা আমাদের বেশ কিছুটা কিরকম বলো তো, এটা আমাদের এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি বা এনভায়রনমেন্ট টাইপের ইভিএস কাইন্ড অফ এটা একটা চ্যাপ্টার। এটা আমরা নিশ্চয়ই পড়বো, কারণ এখান থেকেও বেশ কিছু কোয়েশ্চেন আসে। কিন্তু এটাকে যদি আমরা বলি তোমাদের ইম্পর্টেন্ট হওয়ার লিস্টে, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা অনেকটাই নিচে আসছে। দেন আমাদের আসছে গ্যাসের আচরণ, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে ক্যাটাগরি 2 এর, ক্যাটাগরি 1 এর সব টাইপের কোয়েশ্চেনই কিন্তু আসছে। তাহলে কোন কোন চ্যাপ্টার গুলো এখান থেকে ইম্পর্টেন্ট, কোনগুলোকে বেশি জোর দিয়ে আমাদের পড়তে হবে, সেটা কিন্তু আমি বলে দিলাম। সেকেন্ড আমাদের যে পোর্শনটা আসছে সেটা হচ্ছে কেমিস্ট্রি। ফিজিক্স এর পোর্শনটা আমরা বলে দিলাম যে কোন কোন চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট, কোনগুলো ভালো মতো করে আমাদের পড়তে হবে। দেন আমাদের কি আসছে কেমিস্ট্রি। কেমিস্ট্রির মধ্যে ফার্স্ট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে আমাদের পরমাণুর গঠন। ভেরি ইম্পর্টেন্ট। পরমাণুর গঠন থেকে কিন্তু প্রত্যেক বছর কোয়েশ্চেন আসে। কোথায় কতগুলো প্রোটন, ইলেকট্রন, নিউট্রন লাগছে, আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা দিয়ে আমরা কি প্রমাণ করতে পারছি, কি বের করতে পারছি, এই সমস্ত ধরনের কোয়েশ্চেন কিন্তু পরমাণুর গঠন থেকে আসে। হিলিয়ামের একটা কোয়েশ্চেন ছিল প্রিভিয়াস ইয়ারের, যে হিলিয়াম কণায় কতগুলো প্রোটন, কতগুলো নিউট্রন আর কতগুলো ইলেকট্রন থাকছে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি তোমরা আমার সাথে সলভ করে থাকো, তোমরা দেখবে এই কোয়েশ্চেনটা কিন্তু আমি সলভ করিয়েছিলাম। এবার এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে আসার পসিবিলিটি অনেক অনেক বেশি। সেজন্য এই চ্যাপ্টারটা আমাদের খুব ভালো মতো করে পড়তে হবে। মোলের ধারণা, মোলের ধারণা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা থেকে কিন্তু অঙ্ক আসে, ঠিক আছে, এখান থেকে অঙ্ক আসে। অনেক স্টুডেন্টের এই চ্যাপ্টারটা টাফ লাগতে পারে, কিন্তু এখান থেকে যদি এটার প্যাটার্ন গুলোকে আমরা বুঝতে পারি, কিরকম কোয়েশ্চেন আসে, অঙ্ক বেসিক্যালি কিরকম আসে, সেটা যদি একবার আইডেন্টিফাই করতে পারো, তাহলে মোলের ধারণার থেকে যতটাই আনসার আসুক না, কোয়েশ্চেন আসুক না কেন, সেটা কিন্তু আনসার আমরা করতে পারবো। দেন আসছে দ্রবণ। अगेन দ্রবণও একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দ্রবণ থেকে আমাদের দ্রাব্যতা সংক্রান্ত কোয়েশ্চেন মানে অঙ্ক আসে, তার বেসিসে দ্রবণ থেকে কিন্তু আরো ইমালশন, কোলয়েড থেকে কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু দ্রবণ থেকে প্রতিবার আসে। দ্রবণের প্রকৃত দ্রবণ, কোলয়েড আর হচ্ছে প্রলম্বন, এইগুলোর ক্ষেত্রে কোনটার সাইজ, পার্টিকেলের সাইজ কতটা, এগুলো থেকেও কিন্তু কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আমাদেরকে ভালো মতো করে মাথায় রাখতে হবে, যেটা কিন্তু এই তিনটে চ্যাপ্টারকে খুবই ইম্পর্টেন্ট করছে। সেকেন্ড আমাদের হচ্ছে অ্যাসিড, ক্ষার আর লবণ। অ্যাসিড, ক্ষার, লবণ আমরা বলতে পারি যে অ্যাসিড, ক্ষার, লবণ থেকে আমাদের প্রতি বছর যে কোয়েশ্চেন আসছে তাও নয়, আবার যদি কোয়েশ্চেনের ইন্টেন্সিটি আমরা বলি খুব বেশি, সেটাও না। কিন্তু অ্যাসিড, ক্ষার, লবণ থেকে 1 বা 2 বছর
মানে তোমার দুটো কি তিনটে কোয়েশ্চেন অ্যাসিড ক্ষার লবণ থেকে এসেছে যে কোথায় কতটা অ্যাসিডিটি থাকে বা কিছু। তো অ্যাসিড ক্ষার লবণটা যদি আমি সেই বেসিসে বলি তাহলে সেই বেসিসে অ্যাসিড ক্ষার লবণটা অতটা বেশি ইম্পর্টেন্ট না যতটা আগের তিনটে। এটা যদি তোমরা চাও তোমরা স্কিপও করতে পারো, কিন্তু আমি বলবো একবার একটু ওভারভিউটা নিয়ে রাখা বেটার। দেন হচ্ছে উপাদানের পৃথকীকরণ, এখান থেকে অতটা কোয়েশ্চেন বললে আসে না। জলের থেকে কিছু কোয়েশ্চেন আসতে পারে। জলটা আমরা এই জন্যই পড়ি কারণ জলের থেকে তোমাদের জৈব পদার্থ বা জৈব দ্রাবক এই ধরনের কোয়েশ্চেন কিন্তু জলের থেকে আসে, সেজন্য এই চ্যাপ্টারটাকেও আমাদের দেখে রাখতে হবে। দেন আসছে পদার্থের গঠন আর ধর্ম, খুবই ইম্পর্টেন্ট। পদার্থের গঠন আর ধর্মের মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আছে, অনেক কিছু জিনিস আছে এখানে যেটা কিন্তু ভালো মতো করে আমাদের দেখে রাখার একটা বিষয়। দেন আমাদের আসছে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, মাঝে মাঝে এখান থেকে কোয়েশ্চেন চলে আসে একটা দুটো, কিন্তু যদি আমরা ওভাবে বলি তাহলে অতটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা আমাদের না। পরমাণু নিউক্লিয়াস খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ইউরেনিয়ামের একটা কোয়েশ্চেন আসে যে ইউরেনিয়াম থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায় তাহলে সেখানে ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্কের কি চেঞ্জেস আসে, সেটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভালো মতো করে এটা আমাদের দেখতে হবে। ধাতুবিদ্যা থেকে কখনো কখনো কোয়েশ্চেন চলে আসে কোনটার আকরিক কোনটা, সেখান থেকে আমাদের যেটা করতে হবে ধাতুবিদ্যার থেকে কোন ধাতুর কোনটা আকরিক, এটার যদি একটা লিস্ট তোমরা করে নিতে পারো তাহলে কোন ধাতু কোনটা আকরিক এটা লিস্ট করে নিলে কিন্তু এই চ্যাপ্টারটা অনেকটাই ইজি হয়ে যাবে। জৈব রসায়ন থেকে কিন্তু অত কোয়েশ্চেন আসে না, মাঝে মাঝে একটা কোয়েশ্চেন আসতে পারে, মাঝে মাঝে নাও আসতে পারে। অল্টারনেটিং ইয়ারে দেখা যায় জৈব রসায়ন আর ভৌত পরিবেশ থেকে কোয়েশ্চেন অল্টারেশনে আসে, সেই বেসিসে তোমরা কিন্তু এই জিনিসটাকে দেখতে পারো। ওকে, মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা, পর্যায় সারণীটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ পর্যায় সারণী থেকে কিন্তু তোমাদের অনেক টাইপের কোয়েশ্চেন আসতে পারে, প্রচুর টাইপের কোয়েশ্চেন পর্যায় সারণী থেকে আসতে পারে মৌলদের ধর্ম বেসিসে, সেজন্য এই চ্যাপ্টারটা আমাদের পড়তে হবে। আচ্ছা, আয়নীয় আর সমযোজী বন্ধন, আয়নীয় সমযোজী বন্ধন থেকে আমাদের ধরো কতগুলো তোমাকে মানে কম্পাউন্ডের নাম দিয়ে দেবে, দিয়ে বলবে কোথায় সমযোজী বন্ধন হচ্ছে কোথায় আয়নীয় বন্ধন হচ্ছে, সেটা কিন্তু এই চ্যাপ্টারটাকে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার করছে, সেজন্য এই চ্যাপ্টারটাকেও আমাদেরকে ভালো মতো করে কিন্তু দেখতে হবে। তাহলে আমরা ফিজিক্সে আর কেমিস্ট্রিতে কোন কোন চ্যাপ্টারগুলোকে ভালো মতো করে আমাদের পড়তে হবে সেটা কিন্তু আমরা একটা ওভারভিউ পেয়ে গেছি। এবার পড়বো আমরা কিরকম করে, পড়াটা আমাদের কিন্তু একটা রুটিন ওয়াইজ করতে হবে, একটা রুটিন কিন্তু আমাদেরকে করতে হবে। পড়ার যদি কোনো রুটিন না থাকে, আমার হঠাৎ একদিন মনে হলো আমি 1 ঘন্টা 2 ঘন্টা পড়ে নিলাম, তারপর আমি 2-3 দিন পড়ছি না, এরকম করে কিন্তু হবে না। পড়ার একটা স্পেসিফিক রুটিন বানাও, কখন কোন চ্যাপ্টার পড়ছো কোন সাবজেক্ট পড়ছো সেটা না, টাইমটা অ্যাটলিস্ট ফিক্স করো যে কোন টাইমে পড়ো, ঘুমানোর টাইম ওঠার টাইম এই জিনিসটাকে ফিক্স করো, তারপরে পড়ার টাইমটাকে ফিক্স করে নাও, তাহলেই দেখবে অনেকটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার যেটা আমাদেরকে রোজ করতে হবে সেটা কি, রোজ আমাদেরকে কিন্তু ফর্মুলা রোজ পড়তে হবে। আর এখন যেহেতু আমাদের একদম পরীক্ষার কাছাকাছি আমরা চলে এসেছি, তাহলে আমরা কি করব, আমরা করব হচ্ছে রিভিশন। যে চ্যাপ্টারগুলো আমাদের হয়ে গেছে রোজ মিনিমাম 1 ঘন্টা রিভিশন কিন্তু আমাদেরকে রোজ করতে হবে। যে জিনিসগুলো আমরা আগে পড়ে ফেলেছি, ধরো নতুন জিনিস আমরা পড়ছি, পুরোনো জিনিসের সাথে আমাদের কোনো লিঙ্ক নেই, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের প্রিপারেশন ভালো করে হবে না। রিভিশনটা আমাদেরকে কিন্তু ভালো মতো করে করতে হবে। ফর্মুলা আমরা রোজ পড়বো, রিভিশন আমরা রোজ করব। আর যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিসটা আমি অনেকেরই দেখি যে আমরা নতুন জিনিস খালি পড়তে থাকি, থিওরি আমরা পড়তে থাকি, কিন্তু প্র্যাকটিসটা আমরা যতটা করা দরকার ততটা প্র্যাকটিস কিন্তু আমরা করি না, যার জন্য কিন্তু আমাদের যতটা ভালো মার্কস আমরা ক্যারি করতে পারতাম সেটা আমরা করছি না। কোনো একটা চ্যাপ্টার পড়ো, একটা পার্টিকুলার পোর্শন পড়ে সেটা রিলেটেড যেই কোয়েশ্চেন তুমি পাচ্ছ সেই কোয়েশ্চেন গুলোকে সলভ করো, তাহলে কি হবে, জিনিসটা মাথায় ঢুকবে ভালো মতো করে আর মনে থাকবে। সেজন্য কোনো একটা ছোট পোর্শন তুমি পড়ছো, কিন্তু সেটা ধরো আমি যদি তোমাকে বলি যে আমি দ্রবণ পড়ছি, বাট দ্রবণ থেকে আমি সম্পৃক্ত অসম্পৃক্ত এই পোর্শনটা পড়লাম, সম্পৃক্ততার যে পোর্শনটা এটা আমি দ্রবণ থেকে পড়লাম, পরে সম্পৃক্ততা রিলেটেড যেই কোয়েশ্চেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই কোয়েশ্চেন গুলোকে আমি সলভ করলাম, তাহলে কি হবে, তাহলে সেখান থেকে আমাদের প্রিপারেশনটার একটা আইডিয়া আমরা পাবো। তারপরে আমরা কি করব, আমরা ধরো একটা গোটা চ্যাপ্টার পড়লাম, ধরো আমি বললাম যে আমরা কোনটা পড়ছি, বলগতি চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করলাম, পড়ে নিয়ে সেই চ্যাপ্টার থেকে যেই কোয়েশ্চেন হচ্ছে সেই সমস্ত কোয়েশ্চেন আমরা হচ্ছে প্র্যাকটিস করছি, তাহলে কি হবে,
তখন আমাদের প্রথমে একটা কোনো ছোট পোর্শন একটা চ্যাপ্টারে, দেন একটা গোটা চ্যাপ্টার, তারপর আমরা কি করব কয়েকটা চ্যাপ্টার, ধরো 5টা চ্যাপ্টার এই উইকে আমরা ঠিক করলাম যে এই 5টা চ্যাপ্টার আমরা ভালো মতো করে পড়বো, আর লাস্টের দিন এই চ্যাপ্টারটার উপরে আমরা একটা পরীক্ষা দেবো বা আমরা প্র্যাকটিস করবো এই চ্যাপ্টারের কোয়েশ্চেন গুলো। সেরকম করে তখন কি হতে পারে, আমরা প্র্যাকটিস করলাম, তাতে কি হবে আমাদের পড়াটা এফেক্টিভ হবে। ঠিক আছে, প্রচন্ড আমি সারাদিন রাত পড়ছি এরকম একটা দেখিয়ে নিয়ে কিন্তু আমি আলটিমেটলি এফেক্টিভ হচ্ছে না আমার পড়া, এরকম করে পড়ে কিন্তু হবে না। আমাদের কি করতে হবে, এফেক্টিভলি পড়ার জন্য আমাদেরকে এই জিনিসটা করতে হবে যে আমরা প্র্যাকটিসটা, একটা পোর্শন বা একটা চ্যাপ্টারের পড়ার পরে প্র্যাকটিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা হলো। এবার তাহলে এই জিনিসগুলো গেল, এবার কি, এবার হচ্ছে নতুন জিনিস আমাদেরকে কিন্তু পড়তে হবে। আমরা আগের জিনিস প্র্যাকটিস করবো ডেফিনেটলি, এমন যেন না হয় তুমি বলছি যে আগের জিনিস পড়তে হবে, রোজ আমি একটা চ্যাপ্টারই পড়ছি, সেখান থেকে কোয়েশ্চেন সলভ করছি, করে পরীক্ষায় গিয়ে আমি একদম একটা চ্যাপ্টার কমপ্লিট করে গেলাম, কতগুলো কোয়েশ্চেন আসবে সেখান থেকে, তাই না? তো আগের জিনিস যখন রিভিশনও আমরা করবো, নতুন জিনিসও আমাদেরকে কিন্তু পড়তে হবে। সেই নতুন জিনিসগুলো আমরা কোথা থেকে পড়বো, 9, 10 এর বই আছে আমাদের কাছে, সেখান থেকে আমরা পড়তে পারি। আদারওয়াইজ আমরা কি করতে পারি, আমাদেরকে সোর্স খুঁজতে হবে যেখান থেকে আমরা এই কম সময়ের মধ্যে এফেক্টিভলি আমাদের পড়াটাকে কন্টিনিউ করতে পারবো, কোয়েশ্চেনের মাধ্যমে বা কোন একটা টপিক পড়ে কোয়েশ্চেন সলভের মাধ্যমে। এইভাবে করে আমাদেরকে সোর্স দেখতে হবে যেখান থেকে এই জিনিসগুলোকে আমরা করতে পারবো। ইউটিউবে এখানে তোমাদের উইনার্স ব্যাচ যেটা চলছে, সেখানে আমি তোমাদেরকে ফিজিক্যাল সায়েন্স টোটালটা একদম ফ্রিতে কিন্তু এখানে কভার করাচ্ছি, যেটা এখানে তোমরা একদম দেখতে পাচ্ছ আমার প্লেলিস্ট এখানে বানিয়ে দেওয়া আছে, সেখানে প্রত্যেকটা জিনিস কিন্তু একদম আমরা ভালো মতো করে কভার করেছি। যে যে চ্যাপ্টার গুলোকে আমরা করেছি সেখান থেকে আমরা কোয়েশ্চেন সলভ করেছি, আর তারপরের দিকে তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে, যার জন্য কি আমরা কোয়েশ্চেনের ওয়াইজ কিন্তু চ্যাপ্টার গুলোকে ডিসকাস করছি যে কোন চ্যাপ্টার থেকে কিরকম কোয়েশ্চেন আসতে পারে, তার উপরে বেস করে কিন্তু চ্যাপ্টার গুলোকে আমরা কভার করছি। এটাতে কি হবে, এইভাবে করে পড়াশোনা করলে আমাদের কিন্তু পড়াটা এফেক্টিভ হবে, যেটাকে আমি এতক্ষণ ধরে বলছিলাম। তাই তোমরা যদি চাও, তোমরা কিন্তু এখানেও আমি যেই লাইভ ক্লাস নিয়েছি, যে ভিডিও গুলো এখানে করিয়েছি, সেখান থেকেও কিন্তু তোমরা তোমাদের পড়াটাকে কন্টিনিউ করতে পারবে। ঠিক আছে, তাহলে যেটা আমি বলছিলাম, আমি একবার সাম আপ করে দিই যে 25 মার্কস, একদমই কিন্তু মার্কসটাকে ভুলে গেলে চলবে না। আর আর্ট স্টুডেন্টদের জন্য, স্পেশালি আর্ট স্টুডেন্টদের জন্য আমি বলছি যে তোমাদের যদি মনে হয় যে 2 বছর তোমরা সায়েন্সের সাথে কানেক্টেড ছিলে না, সেই জন্য জিনিসগুলো বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে, আমি তোমাদের এটুকু বলতে পারি যে প্রত্যেকটা জিনিস যখন আমি বুঝিয়েছি, আমি একদম বেসিক থেকে তোমাদেরকে বুঝিয়েছি, জিনিসগুলোতে তোমাদের কোনো ডাউট না থেকে যায়। প্রচুর আর্ট স্টুডেন্ট থাকে, তোমাদের এটা ভাবার কোনো দরকার নেই যে তোমরা অনেকটা পিছিয়ে আছো। পিছিয়ে তোমরা তখনই থাকবে যখন জিনিসটাকে তোমরা না বুঝে খালি কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করবে, সেটা তোমরা করছো না আমি জানি, সেই জন্যই কি তোমরা কিন্তু পিছিয়ে কেউ নেই। তোমাদেরকে জিনিসটা খালি বুঝতে হবে আর কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, বুঝে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। এটা যদি তোমরা ঠিকঠাক মতো করে করতে পারো, তাহলে সায়েন্স হোক আর্টস হোক, কোনো স্টুডেন্টদের এখানে চিন্তা করার কোনো দরকার নেই। প্রত্যেকটা জিনিস বেসিক থেকে এখানে বোঝানো আছে, তোমরা ডেফিনেটলি জিনিসগুলোকে কিন্তু চেক আউট করে নেবে। দেন কি, দেন হচ্ছে যে আমাদের এই ইউটিউব চ্যানেলে খালি যে ফিজিক্যাল সায়েন্স যেটা আমি পড়াচ্ছি সেটা নয়, তা বাদ দিয়ে বাদ বাকি যেই সাবজেক্ট গুলো আমাদের আছে, লাইফ সায়েন্স, ম্যাথমেটিক্স, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, দেন আমাদের ইংলিশ, এই রিজনিং, এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের খুবই ভালো মতো করে এখানে ফ্রি অফ কস্টে করে দেওয়া হচ্ছে, প্রোভাইড করা হচ্ছে। তোমাদের খালি কি করতে হবে, ভালো মতো করে জিনিসগুলোকে দেখতে হবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। সেটা কি, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। ঠিক আছে, PYQ যেটাকে আমরা বলি, যেটা আমাদের যে কোনো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদের একটা বিরাট বড় অস্ত্র যে কোনো একটা পরীক্ষাকে ক্র্যাক করার। সেই PYQ কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের আমরা এখানে ইয়ার ওয়াইজ, শিফট ওয়াইজ তোমাদেরকে কভার করিয়ে দিয়েছি। PYQ আমাদের কিন্তু ভালো মতো করে দেখতে হবে, PYQ কিন্তু ইম্পর্টেন্ট, PYQ ইজ মাস্ট। PYQ না করলে কিন্তু চাপ আছে জীবনে, ঠিক আছে? PYQ কিন্তু করতেই হবে। তাহলে যেই যে জিনিসগুলোকে আমি আজকে বললাম, আমি আশা করি তোমরা জিনিসগুলোকে ভালো মতো করে বুঝতে পেরেছো। এই জিনিসগুলোকে মাথায় রাখবে, মাথায় রেখে ভালো মতো করে পড়াশোনা কিন্তু শুরু করো। এখনো সময় আছে, সময়টাকে নষ্ট করো না, সময়টাকে নষ্ট করো না, ভালো মতো করে পড়তে থাকো, যাতে কিনা পরীক্ষাটা শেষ হলে নিজেদের ওপরে তোমরা স্যাটিসফাইড থাকো যে যতটা আমার পক্ষে সম্ভব ছিল
ততটা আমি করেছি, দরকার হলে তার উপর দিয়ে করেছি। নিজের 100% দাও, নিজের 100% দেওয়াটা ইম্পর্টেন্ট, যাতে লাস্টে গিয়ে রিগ্রেট না হয়। যদি তখন করে নিতাম তাহলে এখন আমাকে এই দিন দেখতে হতো না। এইটা যেন কোনোদিনও মাথায় না আসে, তার জন্য এফর্ট দিতে হবে, এফর্ট এখনই দিতে হবে, ঠিক আছে? রিগ্রেট না করতে চাইলে এফর্ট এখনই দিতে হবে। তাহলে হয়ে গেল, ভালো মতো করে পড়াশোনা করতে থাকো, আর লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেলকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আপডেট যেন খুবই ইজিলি তোমরা পেতে পারো, ঠিক আছে? ভালো মতো করে পড়াশোনা করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট সবাইকে। ভালো মতো করে প্রিপারেশন নাও, ভালো মতো করে পরীক্ষা দাও। এরপরে আমাদের আবার দেখা হবে এখানে। টিল দেন ভালো মতো করে পড়াশোনা করতে থাকো। বাই বাই।